নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় কলকাতায় আপনাদের স্বাগত। আজকে চতুর্থ দফার ভোট এবং সেই চতুর্থ দফার ভোটে এখন 96টি আসলে ভোট রয়েছে এবং সেটা 10টাই রাজ্য, এবং সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে আছে 25টি, বিহারে হলো 5টি, ওয়েস্ট বেঙ্গলে 8টি, ঝাড়খণ্ডে 4টি, মধ্যপ্রদেশে 8টি, মহারাষ্ট্রে 11টি, উড়িষ্যায় 4টি, তেলেঙ্গানায় 17টি। এবং পাশাপাশি বলে রাখা ভালো, তেলেঙ্গানায় বিধানসভার সম্পূর্ণ আসনেই কিন্তু আজকে ভোট হচ্ছে, এবং ইউপিতে আছে 13টি এবং জম্মু এবং কাশ্মীরে 1টি। এবং প্রথম আমরা যেদের দেখেছিলাম যে ফার্স্ট অর্থাৎ প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা মিলে প্রায় 283টি আসনে ভোট হয়ে গেছে এবং অর্ধেকের বেশি আসনেই প্রায় ভোট হয়ে গেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে আমাদের রাজ্যে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আছে 8টি আসনে ভোট, এবং এই 8টি আসনে যে ভোট রয়েছে তার ভিতরে কৃষ্ণনগর রয়েছে, রানাঘাট, বীরভূম, বোলপুর এবং সেই সঙ্গে রয়েছে বর্ধমান পূর্ব এবং দুর্গাপুর, আসানসোল রয়েছে এবং বহরমপুর আছে। এবং সকাল থেকে আমরা যে চোখ রেখেছিলাম এবং সেই চোখে আমরা দেখেছি এবং আমাদের যে সাংবাদিক বিভিন্ন জায়গায় রয়েছে এবং তাদের কাছ থেকে যতটুকুনি এখন পর্যন্ত খবর এসছে, বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় গন্ডগোল হয়েছে এবং সেটা উত্তেজনা, আমি পরপর বলেই যাচ্ছি উত্তেজনা। বহরমপুরের বেলডাঙ্গা মির্জাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 85 এবং 86 নম্বর বুথে কংগ্রেসের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল এবং অভিযোগ অবশ্যই শাসক দলের বিরুদ্ধে উঠেছিল। এবং বহরমপুরের 51 এবং 52 নম্বর বুথে বড়য়া বিধানসভার অন্তর্গত হরিবাটি গ্রামে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়া হয়। এটা সকালবেলাতেই হয়েছে এবং তারপরে থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। নদিয়ায় 17 এবং 16 নম্বর বুথে বিরোধী এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয় এবং সেটাও শাসক দলের বিরুদ্ধে গেছে এবং মাথা ফাটলো সিপিএম কর্মী। সেটা চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে গেলে ভোটারদের বাধা শাসক দলের বিরুদ্ধে এবং এক সিপিএম কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং কেতুগ্রামে এটাও বলে রাখা ভালো, গতকাল রাতে যে কেতুগ্রামে তৃণমূল কর্মী খুন হয়েছিল এবং সেই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যে তৃণমূল কর্মী নিহত হয়েছিল তার নাম মিন্টু শেখ এবং যে দুজন এখন পর্যন্ত আটক হয়েছে তাদের ভুলন শেখ এবং শামসুর শেখ। এবং শতাব্দীর সামনে আজকে একজন বৃদ্ধা, তিনি শতাব্দীর সামনেই তার ক্ষোভ বুকড়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি শতাব্দীর সামনে গাড়ির সামনে দাঁড়িয়ে পরিষ্কার বলেছে যে সেখান থেকে তাকে চলে যেতে। এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর লোকসভা কেন্দ্রের নানুর বিধানসভার 8 গ্রাম প্রাইমারি বিদ্যালয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অস্ত্র নিয়ে বুথে চত্বরে ঘুরছে তৃণমূল কর্মীরা এবং সেখানে অভিযোগ উঠেছে, অবশ্যই বিজেপি তুলেছে অভিযোগ। বোলপুর লোকসভার নানুর বিধানসভা এলাকার পেঙ্গা প্রাইমারি স্কুলে গন্ডগোলের অভিযোগ ওঠে। ছাপ্পা ভোট এবং ভোটারদের মারধর এবং বিরোধী এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া, অস্ত্র নিয়ে বুথ চত্বরে ঘুরছেন তৃণমূল কর্মীরা, সেই অভিযোগ তুলেছেন বিজেপি। এবং বোলপুরে বিজেপির এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের বোলপুরে এবং সীতারামপুর জুনিয়র বেসিক স্কুলে ইতিমধ্যে সেটা কমিশনে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এটাও বলে রাখা ভালো, প্রায় এখনো পর্যন্ত 452টি অভিযোগ জমা পড়েছে এবং যে সমস্ত অভিযোগ সকাল থেকে জমা পড়েছে তার ভিতর বিজেপির আছে 2টি এবং সিপিএম এর পক্ষ থেকে 20টি জানানো হয়েছে। তৃণমূল এখন পর্যন্ত কোনো অভিযোগ জানায়নি এবং পাশাপাশি সকাল 9টা পর্যন্ত প্রায় 15.24% ভোট পড়েছে। অর্থাৎ সকাল থেকে যে বিক্ষিপ্ত চিত্র আমরা দেখছি বিভিন্ন জায়গায়, যে ছোটোখাটো গণ্ডগোলের অভিযোগ উঠছে এবং সেই গণ্ডগোলের অভিযোগ নিয়ে আমরা আলোচনাও করব এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছে আহমেদ আলী খান এবং বিজেপির পক্ষ থেকে রয়েছে সুব্রত অনুপ বোস এবং পাশাপাশি আমাদের সঙ্গে কলকাতার থেকে আমাদের সঙ্গে সরাসরি বসেছেন প্রদীপ সিং এবং তৃণমূল যুবর তিনি দায়িত্বপ্রাপ্ত একজন কর্মীও। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি প্রথমেই প্রদীপ সিংয়ের কাছে যাব এবং প্রদীপ সিংয়ের কাছে যাব যে কেতুগ্রামে কালকে আমরা দেখেছি যে তৃণমূল কর্মী খুন হয়েছে এবং তৃণমূল কর্মী খুন হওয়ার পরে দুজনকে আটক করা হয়েছে। আচ্ছা, ভোটের আগে এখনো পর্যন্ত আমরা এই যে 3টে দফা ভোট হয়ে গেল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নিহতর খবর খুব একটা পাইনি, যদিও আপনাদেরকে বলে রাখা ভালো যে কোনো দিকে এখনো পর্যন্ত কোনো নিহতর খবর পাইনি, যদিও ভোটের দিনে কোনো সংঘাতে কোনো কেউ নিহত হয়েছে এরকম এখনো ঘটনা নেই, যদিও এটা ভোটের আগের ঘটনা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো দুর্ঘটনা বা ঘটনা কোনোটাই আমাদের কাছে কাম্য নয়। আমরাও চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং সাধারণ জনগণও চায় শান্তিপূর্ণভাবে ভোট হোক, প্রশাসনও চায় শান্তিপূর্ণভাবে ভোট হোক এবং সেক্ষেত্রে প্রশাসনে কড়া নজরদারি সব জায়গায় রয়েছে, কিউআরটি সব জায়গায় ঘুরছে এবং সেই সঙ্গে রেসপন্স ফোর্স তারাও রয়েছে। আমি প্রদীপ সিংয়ের কাছে যাব যে গতকাল যে কেতুগ্রামে যে ঘটনাটা ঘটেছে এখনো পর্যন্ত যে কোনো এই জাতীয় কোনো ঘটনা এই যে 3টে ফেজ হয়ে গেছে সে 3টে ফেজে হয়নি, এটা একটা প্রথম ঘটলো এটা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবে, এখন পর্যন্ত যে ভোট হচ্ছে সে ভোট কি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হচ্ছে?
ও সকাল, সবাইকেই অভিনন্দন জানিয়ে আহ, শুরু করি। প্রশ্নটা যথাযথ, কিন্তু বিষয়টা হলো যে যে কটা জায়গায় ভোট হচ্ছে, আহ, ধরে নাও এক একটা লোকসভা কেন্দ্রে বলতে পারি প্রায় 18 লাখ থেকে প্রায় 24 লাখ মতো ভোটার আছে। এই ভোটিং এ যে কটা বুথ আছে, তার মধ্যে যে কটা বুথের কথা সংবাদ মাধ্যম বলতে পারছে কিংবা তোমার কাছে ডেটা আছে, সেই ডেটা অনুযায়ী শতাংশের বিচারে এটা নগণ্য। পশ্চিমবাংলায় এটা বলা যায় শান্তিপূর্ণভাবেই ভোট। কিন্তু যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হয়তো তুমি বলতে পারছো না, যে আমি তৃণমূল কংগ্রেস কর্মী হারিয়েছি, আমার এক সহকর্মীকে হারিয়েছি। এই সহকর্মীকে হারানোর দায় সেটাও আমিই নিচ্ছি, কারণ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারাও কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত। দেখো, এটাকে রাজনীতির সঙ্গে জড়িও না। তার কারণ এই জন্য বলছি যে আমরা একসঙ্গে দল করলেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পারিবারিক অশান্তি, পারিবারিক, কখনো কখনো পাড়া পাড়ার সংক্রান্ত কোনো অশান্তি, এরকম ক্লাব সংক্রান্ত কোনো অশান্তি, এরকম বিভিন্ন অশান্তির জন্য এরকম দুর্ঘটনা ঘটে যায়। সেটাকে সবসময় রাজনীতির সঙ্গে জড়ালে বোধহয় ভুল হবে, যেহেতু বাংলা আমরা প্রথম দিন থেকেই রাজনৈতিক ওরিয়েন্টেড সমাজ ব্যবস্থার উপরেই আমরা আছি। সেই জন্যই হয়তো সম্ভবত এটাকে রাজনীতির সঙ্গে কিংবা ভোটের সঙ্গে ব্যবহার করার চেষ্টা করছে বিরোধীরা, কিংবা এটা ঘটেছে, এটা তা নয়। তবে আমার তো কোথাও মনে হয়নি, যেমন ধরে নাও প্রচুর জায়গায় এজেন্টদের মারধর, কিংবা যে যে অভিযোগ করেছে সিপিএম 20টি কিংবা বিজেপি 2-3টে অভিযোগ করেছে, আমরাও চাইলে অভিযোগ করতে পারতাম। আমাদেরও রানীনগরে 2টো এজেন্টকে বসতে দেওয়া হয়নি, সেই অভিযোগ করা, কিন্তু আমরা এটা পার্ট অফ পার্সেল অফ ভোটিং ম্যাচ হিসেবেই আমরা দেখছি। আর আমরা যেহেতু শাসক দলে আছি, সেহেতু সমস্ত অভিযোগটাই বিরোধীরা যে শাসক দলের উপরেই করবে, যেহেতু বাংলায় ভোটের কথা নিরিখে বলছি, শাসক দলের উপরেই করবে, এটা কোয়াইট নর্মাল। তা অপেক্ষা করছি আরো সময় যাক, এত তাড়াতাড়ি এক্ষুনি বলা সম্ভব নয়। তবে আমার কাছে যথাযথ মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে বলে আমি মনে করি। আজকে যে দুটো বড় বড় কেন্দ্র রয়েছে সেটা হলো বোলপুর এবং বীরভূম, যে দুই কেন্দ্রে অনুব্রত মণ্ডলের একটা প্রভাব ছিল, এবং সেই অনুব্রত মণ্ডলের প্রভাব এখন কতটা আছে না নেই, কারণ অনুব্রত মণ্ডল জেলে এবং তার পরিবর্তে এখন কাজল শেখ কোর কমিটিতে প্রথম ছিল এবং কাজল শেখকে পরে বার করে দেওয়া হয়। পরবর্তী ক্ষেত্রে ভোটের ঠিক প্রাককালে আবার কাজল শেখকে কোর কমিটিতে ঢোকানো হয়, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই অনুব্রত মণ্ডল থাকা না থাকাতে কি কোনো প্রভাব পড়তে পারে? না থাকাতে বিশ্বজিৎ দা, তুমি তোমার কথায় তোমার দর্শনে যে প্রশ্ন রেখেছো সেটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই। কারণ বীরভূম আর বোলপুর এই দুটি মাত্র গুরুত্বপূর্ণ আসন বাংলায়, তা নয়। আজকের দিনের বহরমপুর হলো, যদি তুল্যমূল্যভাবে আসনের নিরিখে, ওজনের নিরিখে বিচার করো। বীরভূম আর বোলপুরটা নিয়ে আলোচনা করছি, তার পরিপ্রেক্ষিত হলো যে বীরভূম এবং বোলপুরের বরাবরই একটা নজর ছিল বিগত বেশ কিছু মাস ধরে, এবং সেই কারণেই এটা দুটো গুরুত্বপূর্ণ আসন বলেছি। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই বহরমপুর কেন, রাজ্যের যে কোনো আসন সবকটাই গুরুত্বপূর্ণ আসন, এবং সবকটার উপরেই নির্ভর করে প্রত্যেকটা ক্যান্ডিডেটের জেতা, এবং শুধু জেতা নয়, এবং সেই সম্পৃক্ত দল এবং সেই দলের ক্ষমতায়নটাও নির্ভর করে সেক্ষেত্রে দাঁড়িয়ে। এবং সেই কারণে আমি অনুপ বাবুর কাছে যাবো। অনুবাবু, দেখুন, যে বোলপুর সিটটার কথা বললে না, বোলপুর শুধু আজকে থেকে থেকেই আপনি বিধানসভা সেগমেন্টগুলো দেখুন: কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, নানুর, লাভপুর, এই যে যে বিধানসভা কেন্দ্র, এছাড়া ময়ূরেশ্বর আর বোলপুর রয়েছে। প্রথম যে 5টি কেন্দ্রের কথা বললাম আমি, এটা তো বাম আমল থেকে সবসময় রাজনৈতিক হিংসার জন্য খবরের শিরোনামে থাকে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করলো, এই জিনিসটাকে পুরো একটা অন্য মাত্রায় নিয়ে গেল। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি কেষ্ট নামের সেনাপতি, সেই সেনাপতিকে একটা প্রবাদপতি ব্যক্তিত্বে নিয়ে গেলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশীর্বাদের হাত মাথায় নিয়ে ওখানে উনি যা করে বেরিয়েছেন, মানে সেটা চিন্তার অতীত। ওনাকে সিবিআই ডাকবে, ইডি ডাকবে, উনি দিনের পর দিন যাবেন না। উনি একটা ভাবুন, একটা জেলা সভাপতি
দীর্ঘদিনের জেলা সভাপতি, উনি প্রকাশ্যে চড়াম গাঁজা কেস দিয়ে দিয়ে, পেটি কেস দিয়ে দিয়ে, মানে কি করেননি বলুন তো? একটা জেলা পরিষদ আসনগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে, কিন্তু যখনই দেখা গেছে সেন্ট্রাল বাহিনী, ওখানে তো একটা পঞ্চায়েত ভোট, আপনার যদি 2018 ধরি, কারণ উনি তো এই পঞ্চায়েত ভোটে ছিলেন না, 2018 যে পঞ্চায়েত ভোট হয়েছিল সেখানে পুরো বিরোধী শূন্য করে রেখেছিলেন। জেলা পরিষদে একটি মাত্র আসনে বিরোধীরা প্রার্থী দিয়েছিল। তা ওনার যদি এত জনপ্রিয়তাই থাকে তৃণমূল কংগ্রেসের, তা ওই সিটে 5,92,000-এর কাছাকাছি ভোট গতবার কি করে পেয়েছিল বিজেপি? প্রায় সেটা মোট ভোটের প্রায় 40% কাছাকাছি। আমি আরো হিসেব একটু দেখলে হয়তো বলা যাবে, এরকম একটা ভোট পার্সেন্টেজ পেয়েছিল। তার মানে ওনার বিরুদ্ধে, এবং আপনাকে বুঝতে হবে, আমরা অনেকেই হয়তো জানি না, বীরভূম জেলা যেটা, সেটা কিন্তু অনেকটাই সংখ্যালঘু অধ্যুষিত। সেই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এই পরিমাণ ভোট পাওয়া ওই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে চারটিখানি কথা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে আরেকটা প্রশ্ন, আপনি যে বললেন যে চড়াম নকুলদানা, গুড় বাতাসা, তো তার সঙ্গে তো সামঞ্জস্য আপনার বর্ধমান দুর্গাপুরের আপনাদের ক্যান্ডিডেট দিলীপ ঘোষ, তারও তো বক্তব্য সেরকমই পুলিশকে চমকানোরও বিভিন্ন সময় তার বক্তব্য এসছে। তো এগুলোর কি মানুষের মনে কোনো প্রভাব পড়ে নাকি? দেখুন, মানুষের মনে কি প্রভাব পড়েছে না পড়েছে, দিলীপ দা লড়াকু নেতা কতদের কি করেছেন সেটা তো ভোটের বাক্সে আজকে পাওয়া যাবে, আমরা 4 তারিখ দেখব। কিন্তু বিষয়টা কি আছে, আপনি একটা জায়গাতে দিনের পর দিন একটা অরাজকতা কায়েম করে রাখবেন, সেখানে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবেন, সেখানে মানুষের সাধারণ অধিকার বলতে কি ছিল, সমস্ত বালি থেকে শুরু করে কয়লা, গরু, কিসে উনি জড়িত ছিলেন না। তিনি ওনার বাড়ির কাজের লোকেদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, ওনার দেহরক্ষীর 100 কোটি টাকার বেশি সম্পত্তি ইডি অ্যাটাচ করেছে। তাহলে দেহরক্ষীর যদি এই সম্পত্তি থাকে, তাহলে দেহের সম্পত্তি কত? এই যে টাকা পয়সাগুলো এইভাবে করেছেন, আর যে সন্ত্রাস, আপনার দিলীপদার আপনারা কথা বলেন তো, আমি আপনাকে একটা কথা বলি, দিলীপদা সভাপতি হওয়ার পর থেকে কশো বিজেপি কর্মীর মৃতদেহ কাঁধে নিয়ে তাকে বেড়াতে হয়েছে, কতজনের মৃতদেহে বিজেপি কর্মীর মালা দিতে হয়েছে। উনি যাচ্ছেন, মা হাউমাউ করে কাঁদছে, তার একমাত্র ছেলে নিহত, তার সেই লড়াকু পরিবেশে যিনি দাঁড়ান, তার মুখ দিয়ে কি সবসময় অমৃতবাণী বেরোবে? পরিশীলিত, নিশ্চিতভাবেই পলিটিক্সে পরিশীলিত কথাবার্তা বলা উচিত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনাকে পরিবেশ পরিস্থিতিটা দেখতে হবে। সদ্য বিয়ে হয়েছে, তার ওয়াইফ হাউমাউ করে কাঁদছে, নিহত স্বামী। তাহলে এই যে ঘটনা, সেগুলো তো আপনাদের মনে রেখে তবে তো দিলীপদা সম্পর্কে বলতে হবে। আমি একটু আমেতার কাছে যাব। আমেতা, একটা বিষয়, এই যে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, এই যে কয়লা, ধরুন গরু চুরি, কয়লা চুরি বা বালি চুরি, এই সমস্ত বিষয় মোটামুটি একটা দুর্নীতির একটা অভিযোগ উনি করলেন, এবং যেটা বিগত বেশ কিছুদিন ধরে যে রাজ্য রাজনীতির অন্দরমহলে চর্চিত বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখি যে বীরভূম এবং বোলপুরের মানে প্রেক্ষাপটটা যদি হিসাব করি, যে গত নির্বাচনে সেখানে ইমরান হোসেন সেখানে 75,000 পেয়েছিল কংগ্রেসের থেকে, এবং 96,000 পেয়েছিল রেজাউল করিম সিপিএম এর পক্ষ থেকে, সেটা বীরভূমে। এবং বোলপুরে প্রায় 43 বছর আপনারা ছিলেন ওখানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরপর সেখানে দেখা গেছে 24% প্রায় বোলপুরে সিপিএম এর ভোট কমেছে, এবং বীরভূমেও প্রায় তাই, প্রায় 24%-এর কাছাকাছি। এত দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, বিজেপি এখনও ওখানে সম্পূর্ণভাবে তাদের জায়গা করতে পারেনি, অথচ আপনাদের দিকে সুইং হয়ে তাদের দিকে চলে গেছে, কারণ প্রায় 21% ভোট বাড়িয়ে নিয়েছিল বোলপুরে এবং প্রায় 22%-এর উপরে বীরভূমে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই ক্রমাগত অবনমন, অথচ এত দুর্নীতি, আপনারা ঘুরে দাঁড়াতে পারছেন না কেন? বিষয়টা হচ্ছে, প্রথমত হচ্ছে 2011 সালের যে পশ্চিমবাংলায় পরিবর্তনের যে সরকার, তৃণমূল পরিচালিত, এবং তখন কংগ্রেসের সঙ্গে জোট হয়েছিল, আমরা বলতে চাই সেই সময়ে মানুষের ভোটেই তারা নির্বাচিত হয়েছিল। মানুষ পরিবর্তন চেয়েছিল, কারণ 34 বছর একটা ইতিহাস, মানে একটা ধনবাদী সমাজ ব্যবস্থায়, যেখানে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে
একটা অঙ্গরাজ্যে 34 বছর সরকার পরিচালনা করা একটা ইতিহাস। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষের তো মৌলিক সমস্যার আমরা সমাধান করতে পারিনি, একটা অঙ্গরাজ্যে করা সম্ভব না। কারণ আপনি ধরুন স্বাস্থ্যনীতি, কৃষিনীতি, শিল্পনীতি, যাই কিছু বলুন না কেন, সেটা কেন্দ্রীয় সরকার নীতি নির্ধারণ করে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে মানুষ পরিবর্তন করেছিল এবং সেই সময়ে পরিবর্তনের মধ্য দিয়েই মানুষের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারপরে যখন মানুষ দেখতে পেল যে আরও ভালো তারা মানুষের সুবিধা দেবে এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে 2 লাখ বেকারের চাকরি সহ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কমানো ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ আস্তে আস্তে তারা দেখতে পেল যে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল তারা সেগুলোকে রক্ষা করছে না। ফলে মানুষের মধ্যে তৃণমূল সম্পর্কে, আর বিশেষ করে আপনার পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, সেই দুর্নীতি মানুষ আস্তে আস্তে তারা দেখছে যে পুরো দলটার মধ্যেই আপাতমস্তক তৃণমূল আর দুর্নীতি সমর্থক হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিক মানুষ যখন তৃণমূল থেকে সরে যাচ্ছে, এই যে বলেছিল না 2011 সালে যে আমরা দলতন্ত্র চালাচ্ছিলাম, গণতন্ত্র নয়, কিন্তু মানুষ দেখলো যে যারা বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র, সেই গণতন্ত্রকে গলা টিপে মেরে দেওয়া হচ্ছে। অর্থাৎ পঞ্চায়েতে ভোট করতে দেবে না, পৌরসভায় ভোট করতে দেবে না, এই যে ভোট হচ্ছে, অশান্তি হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও, কিন্তু গ্রামের মানুষকে আপনার এর আগের নির্বাচনগুলোয় দেখেছেন যে মানুষকে গ্রাম থেকে ভোট দিতে আসতে বাধা দেওয়া হচ্ছে, ভুয়ো পোলিং এজেন্ট ঢুকিয়ে দেওয়া হচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও রাজ্যের যে ব্যবস্থাপনায় তো হবে, রাজ্যের পুলিশ রয়েছে, সুতরাং রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, যা হওয়ার তাই হচ্ছে। আর আমি বলতে চাই যে খুনোখুনির কথা যেটা বলছেন কেতুগ্রাম সহ, এই যে হচ্ছে মাথা ফাটাচ্ছে, আমাদের তো দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, তাহলে দূরবীন দিয়ে যাদের দেখা যাচ্ছে না তাদেরকে আটকাতে হচ্ছে কেন? কেন তাদের মাথা ফাটাতে হচ্ছে? কেন তাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না? অর্থাৎ মানুষ যে আশা নিয়ে পরিবর্তন করেছিল বা বিজেপিকে তারা ভোট দিচ্ছিল, কারণ মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে তারা চাইছিল যে এরা তো পারবে না, বামপন্থীরা পারবে না, পারলে কেন্দ্রীয় সরকার রয়েছে বিজেপির, এবং সুতরাং তৃণমূলের বিকল্প বিজেপিকেই মানুষ বেছে নিয়েছিল। কিন্তু এই সময়কালের মধ্যে তারাও দেখতে পাচ্ছে যে না, তৃণমূলের বিকল্প বিজেপি না, বিজেপির বিকল্প তৃণমূল না, লাল ঝান্ডাকে আনতেই হবে, স্বাভাবিকভাবেই বামপন্থীদের আনতে হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ওরা চাইছে, চেষ্টা চালাচ্ছে শক্তি দিয়ে, রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে। আমি আপনাদের বলতে চাই যে খুনোখুনির ব্যাপারে উনি বললেন পারিবারিক নানান গণ্ডগোল, ভাদু শেখ খুন হয়ে গেল, ভাদু শেখকে খুন করলো তো তৃণমূলের লোক। এই যে আমডাঙ্গায়, আমাদের এই আপনার বারাসাত এলাকায় যে আমডাঙ্গায়, এই যে আমডাঙ্গায় রূপচাঁদ মণ্ডল, আমডাঙ্গার যে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান, তাকে কে খুন করলো? কোনো বিরোধী পক্ষের রাজনৈতিক দলের কর্মী বা কেউ কি তারা ধরা পড়েছে? না, তৃণমূলের লোক, তৃণমূলকে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের লোক তৃণমূলকে খুন করেছে। ব্যারাকপুরের এই যে জগদ্দলের, এখন আপনার জগদ্দলের হচ্ছে আপনার জগদ্দলের আপনার বিধায়ক, যে তৃণমূলের বিধায়ক, জগদ্দলের তৃণমূলের বিধায়ক অন ক্যামেরা বলছে, মিটিংয়ে দাঁড়িয়ে বলছে, এখন অর্জুন সিং তো এতদিন ধরে তৃণমূল করেছিল, তারপরে 2019 সালে বিজেপিতে জিতে আবার তৃণমূলে চলে গেল। জগদ্দলের বিধায়ক তৃণমূলের সোমনাথ শ্যাম প্রকাশ্যে অন ক্যামেরা বলছে যে ব্যারাকপুরের মধ্যে যত খুন হয়েছে তৃণমূলের কর্মী নেতৃত্ব, আপনি বিরোধীদের কথা ছেড়ে দিন, সব অর্জুন সিং খুন করেছে। একটার পর একটা খুন গোটা পশ্চিমবাংলায় আমি এরকম বহু শয়ে উদাহরণ দিতে পারি যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূলের লোক তৃণমূলকে খুন করছে। এই হচ্ছে। আজকে উনি বললেন তৃণমূলের লোক কেতুগ্রামে ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই আমরা বলছি, আমাদের যে রক্তক্ষরণ, যে মানুষ মনে করছিল যে আমরা তো মৌলিক সমস্যার সমাধান করতে পারিনি। আমি এই বিষয় নিয়ে আপনার বক্তব্য নিয়ে আমি একটু প্রদীপ বাবুর কাছে যাব। যে প্রদীপদা, যে আপনার কাছে বারবার করে একটা জিনিস উঠে আসছে যে তৃণমূল একটা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে গরু পাচার, কখনো কয়লা পাচার, কখনো বালি পাচার, কখনো বিভিন্ন সময় আসছে নিয়োগ দুর্নীতি, সেটা প্রাইমারি হোক বা উচ্চ
হোক, সেটা এই যে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে, এই দুর্নীতির অভিযোগ এবং সেগুলো রাজ্যের মানুষ কিন্তু প্রত্যক্ষও করেছে, এমনটা নয় যে শুধুমাত্র অভিযোগের নিরিখেই রয়েছে সমস্ত বিষয়টা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো ভোটে কি প্রভাব পড়বে? এই যে আহমেদ আলী খান তিনি যে বারবার করে বলছিলেন এই দুর্নীতির সঙ্গে একটা মানে সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে তৃণমূল অর্থাৎ দুর্নীতি, সেরকম একটা বক্তব্য উনিও বলার চেষ্টা করেছেন এবং সেটা বলেছেনও। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে? এখন পর্যন্ত 3খানা ফেজ হয়ে গেছে এবং সেই 3টে ফেজে পরে আজকে 4র্থ ফেজ, সেই 4র্থ ফেজে এসে কোনো রকম কি প্রভাব পড়ার সম্ভাবনা আছে? পেলাম, তাতে হয়তো আমি খুব ভালো উত্তরটা দিতে পারবো বলে। বিজেপির যিনি প্রতিনিধি তিনি বললেন যে বাংলার পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, দিলীপ বাবু নাকি অনেক বিজেপি কর্মী সব বহন করেছেন। 4%, আজ থেকে 10 বছর আগে 4%-এর দলের লোকের কজনের সব বহন করতে হয়েছে আমাকে একটু লিস্টটা দেবেন, যারা প্রথম দিন থেকে বিজেপি করতো, যারা ধান্দাবাজি করার জন্য ক্ষমতা বদলের পর যারা বিজেপি করেছে, তার আগে তারা যে রাজনৈতিক দল করেছে, করে যে অপরাধটা করেছিলেন সেটা রেফারেন্স উনি দেননি। আমি কিন্তু পরপর রেফারেন্স দিতে পারি, কিন্তু আমার কাউকে ছোট দেখানো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য রাজনৈতিকভাবে আমি আমার দলকে ডিফেন্ড করব, সেটুকুই। আমার কাছে রেফারেন্সিয়াল কিন্তু অনেকটাই আছে। আমি বলতে পারি পরপর যে যাদের উনি বিজেপির কর্মী হিসাবে মৃতদেহ বইতে বলছেন, তারা তৎকালীন অবস্থায় সমস্ত দুষ্কৃতি কোন রাজনৈতিক দলের, মেবি আমাদের রাজনৈতিক দলে, মেবি সিপিএম এর মধ্যে ছিলেন। তারা যাওয়ার পর তাদের সেই সময় প্রতিহিংসামূলক অবস্থায় ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তারা বিজেপি কর্মী, আমি এটা মানতে নারাজ। কোন একজন বিজেপি কর্মী যিনি তৎকালীন 4% যখন দল ছিল আজ থেকে 10 বছর আগে, তৎকালীন যদি একটি রাজনৈতিক বিজেপি কর্মী যে দীর্ঘদিন থেকে বিজেপি করে তাদের একজনের নামও যদি বলতে পারেন, তাহলে আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবো তার জন্য। এক, দুই, বিজেপি, হ্যাঁ এটা ঠিক, দিলীপ বাবু আসার পর বিজেপিতে প্রচুর মানুষ যুক্ত হতে শুরু করে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, কংগ্রেস থেকে, বামেদের থেকে, তৃণমূল কংগ্রেস থেকে, এটা নিয়ে কোনো সংশয় নেই। সেইখানে কিছু ঘটনা এরকম ঘটতে পারে। আমি আপনাকে বলি, উনি পঞ্চায়েত নির্বাচন নিয়ে বোলপুরে একজন মানুষ যদি চরম ঢাক বাজানোর কথা বলে, কিংবা গুড় বাতাসা মানুষকে খাওয়ানোর কথা বলে, কখনো শরবত খাওয়ানোর কথা বলে, এটা কি রাজনৈতিক ভাবে কোনো অপরাধ হয়ে যায়? আমি জানতাম না, আমি আজকেই প্রথম শুনলাম যে এটা রাজনৈতিক ভাবে অপরাধ। গেল 2, 3 নাম্বার হলো, আমরা যেটা বাংলা শুধু আজকের দিনেই পঞ্চায়েত ভোটে যে ঘটনার কথা রেফারেন্স উনি দিচ্ছেন, সেই ঘটনা তৃণমূল কংগ্রেস আসার পরেই ঘটনা ঘটছে। তবুও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যে সেটাকেও কিভাবে মোছা যায়। আমরা চেষ্টা চালাচ্ছি, হ্যাঁ, সব এখন চেষ্টা করলেই তুমি 5 বছরের দল 3-4 বছর 5 বছরের মধ্যে সেটার থেকে সাফল্য নাও পেতে পারো। কারণ আমার রাজনৈতিক ভাবে বাংলার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং সমস্ত মানুষের বিবেকে এইটাকে প্রবেশ করাতে হবে যে গণতন্ত্রটাকে ওরকম ছেলে খেলার মতো ধরলে হবে না। গণতন্ত্রটা সমস্ত মানুষের অধিকার, এটা মানুষের বিবেক। কারণ দীর্ঘ বাম শাসনে বিরোধী শূন্য পঞ্চায়েত তৈরি হতে 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 আমাদের সমস্ত মানুষের বিবেক, দর্শন কিংবা গণতন্ত্রের প্রতি ওই রকম একটা ছবি তৈরি হয়ে গেছে। সেই ছবিটাকে মুছে যদি আমাকে সঠিকভাবে মানুষের মধ্যে গণতান্ত্রিক সিস্টেমকে আনতে হয়, কিংবা চেতনায়, চিন্তায়, কারণ সমস্ত মানুষ যার ধরে নিন যেখানে একটি নির্দলের মানুষ শক্তিশালী, সেখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সমস্ত লোকের উপর তিনি অত্যাচার করতেন, তাকে জিততে হবে। আমার কথাটা গণতন্ত্রের জেতাটা বড় কথা নয়, এইটা মানুষকে আগে বোঝাতে হবে। ভোট ব্যবস্থায় কিংবা গণতন্ত্রে জেতাটা সব থেকে বড় কথা নয়। যিনি জিতবেন তাকে সম্মান করো, কিন্তু যিনি জিতবেন তাকেও কিন্তু বিরোধী রাজনৈতিক দলকে সম্মান করতে হবে। এই যে বিবেক জাগ্রত হওয়া কিংবা এই যে রাজনৈতিক শিক্ষা দেওয়া, সেই শিক্ষার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি এই গত পঞ্চায়েত নির্বাচন থেকে সেই ব্যবস্থা করার চেষ্টা করেছেন। কতটা সফল হতে পেরেছি
না পেরেছি জানি না, তবে এইটুকু আপনাদের আমি রেফারেন্সিয়াল কিংবা এভিডেন্স এবং তথ্য হিসেবে দিতে পারি, আমরা কিন্তু প্রায় 45% সফল হতে পেরেছি এই অভিষেক ব্যানার্জির এই প্রচেষ্টা, নবজোয়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে। আমরা ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে চেষ্টা করেছি, আমরা সমাজ ব্যবস্থাকে কিংবা পঞ্চায়েত ব্যবস্থাকে আমরা তারা যেরকম প্রার্থী চাইছেন আমরা সেরকম প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি। আমরা 45% পর্যন্ত আমরা সফল হতে পেরেছি। কিন্তু তুমি আজকেই আমি চেষ্টা করলে সেটাকে আমি 100% নিয়ে যেতে পারবো এক্ষুনি এই সামাজিক অবস্থায় দাঁড়িয়ে, সেটা নয়। সেটা যদি কেউ ভাবে তাহলে তিনি তার ভাবনার দায়িত্ব নেবেন। কিন্তু আমরা চেষ্টা করছি, মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি। তবে একটা কথা বলি, এই ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে এই পঞ্চায়েত ব্যবস্থার যে প্রার্থী না দিতে পারার ব্যবস্থার যে অত্যাচারী ব্যবস্থা সিপিএম কায়েম করে গেছিল, সেইটা বিজেপি সারা দেশব্যাপী লোকসভা ভোটেও যে প্রয়োগ করতে পারে সেটা কখনো মানুষ ভাবতে পারে না। গণতন্ত্রকে সামগ্রিকভাবে সারা দেশে 6টি আসনে তারা বিরোধী শূন্য করার চেষ্টা করেছে। 3টি আসনে ভোট হওয়ার আগেই তাদের সার্টিফিকেট দিয়ে দিতে হয়েছে। আজকের এমন অবস্থা যে যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার আসন থেকেও বিরোধী প্রার্থীদের কিংবা নির্দল প্রার্থীদের উইথড্র করার জন্য চাপ দিতে হয়েছে। গুজরাটে 26টা আসনের মধ্যে 22টা আসন থেকে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের লোকেদের চাপ দিতে হয়েছে। তার মানে কি এই ব্যবস্থাটা, এই যে বাংলার ব্যবস্থাটা কিন্তু গুজরাটে কিংবা সারা ভারতবর্ষে মধ্যপ্রদেশ, উড়িষ্যা সব জায়গাতে বিজেপিকে অ্যাপ্লাই করতে হয়েছে। আজকে পুরীর মতো জায়গায়, পুরীর মতো আসনে আজকে বিরোধী দলদের উইথড্র করাতে হয়েছে। এই নোংরামো কিন্তু সারা দেশকে বিজেপি শেখালো। এবং অদ্ভুত ব্যাপার কি জানেন, এটা কিন্তু অত্যন্ত গণতন্ত্র বিরোধী, গণতন্ত্র ব্যবস্থার বিরোধী। যেটা বিজেপি করছে সেটা যদি দেশ শেখে তাহলে অত্যন্ত খারাপ দিকে আমরা যেতে যাচ্ছি। যেটা স্বাধীনতার পর থেকে কংগ্রেস অনেক খারাপ কাজ করে, তার আমি বিরোধিতা করতে পারি, অনেক পলিসি ঠিক মতো করতে পারেনি। রাজীব গান্ধীর মতো মানুষ তিনি বলেছিলেন যে আমরা 1 টাকা পাঠালে 15 পয়সা পর্যন্ত মানুষের কাছে এসে পৌঁছায়। আমি সবকিছুর বিরোধিতা করতে পারি, কিন্তু কংগ্রেস কিন্তু গণতন্ত্র আর সংবিধানকে মানুষকে সম্মান করতে শিখিয়েছে, সংবিধানকে রক্ষা করতে শিখিয়েছে। তারা কিন্তু এই বিজেপির মতো গণতন্ত্রকে ধ্বংস করে নিজেদের কায়েমি স্বার্থ বজায় রাখতে যে ব্যবস্থা দেশকে শিখিয়ে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এবং বাম যিনি প্রতিনিধি তার কিছু প্রশ্নের উত্তর আমি দিই। তিনি অনেক রেফারেন্স দিলেন, আমার এই সততা আছে, আমি তৃণমূল কংগ্রেস কর্মী, আমার এই সততা আছে, কিংবা আমার নেত্রী কিংবা আমার সেনাপতি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শিখিয়েছেন। সত্যি কথাটা সত্যি হয়, সত্যি কথাটা কখনো মিথ্যে হয়। আমি সেই জন্য যিনি মারা গেছেন আমি তাকে বলেছি যে রাজনৈতিক ভাবে এটাকে দেখবেন না। যিনি মারা গেছেন তিনি আমার দলের কর্মী, তার মৃত্যুর জন্য যারা দায়ী, যাদের প্রতি অভিযোগ করা হচ্ছে, যারা অভিযুক্ত তারাও আমার দলের কর্মী। আমি এটা সত্যির ভাবে আমি স্বীকার করেছি। কিন্তু আমি রেফারেন্স হিসাবে বলছি, উনি রেফারেন্স হিসাবে দিলেন জগদ্দলের বিধায়ক শ্যামের কথা। আমি আপনাকে বলছি তড়িৎ তোপদারের মতো মানুষ তৎকালীন অবস্থায় বিষয়টা হলো আপনি বললেন সত্যিটা সত্যি স্বীকার করা উচিত। এই যে গরু পাচার বা কয়লা পাচার, নিয়োগ দুর্নীতি, তাহলে এগুলো কি স্বীকার করে নেবেন না এগুলোকে মিথ্যে বলবেন? আমি একটু ওটার উত্তরটা দিইনি, আপনি ডেফিনেটলি আপনার প্রশ্নের উত্তর। এবার প্রশ্ন হলো যে শ্যামবাবুর কথা রেফারেন্স দিলেন, তড়িৎ তোপদারের মতো মানুষ, যে বছর উনি ওখানে প্রায় 20 বছর এমপি ছিলেন, কংগ্রেসীদের হাল কি করেছিলেন সেটা উনি জানেন তো। কজন কংগ্রেসীকে খুঁজে পাওয়া যায়নি সেটা চমকা বিধানসভা ওয়াইজ উনি দিয়ে দেবেন তো। সেই সব কংগ্রেসীদের মাদের সেই সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন তো। তৃণমূল কংগ্রেস তো 98 সাল থেকে এসছে, তড়িৎ তোপদার তো 98 সাল থেকে ছিলেন না। তৎকালীন অবস্থায় কংগ্রেসই ছিলেন অর্জুন সিং। তৎকালীন অবস্থায় একটা যদি সমাজ ব্যবস্থায় গণতন্ত্রে যদি একটা কাঁটা ফোটে, সেই কাঁটাকে তুলতে আপনাকে লোহা দিয়েই লোহা কাটতে হয়। সেই জন্য আমরা ওখানে ব্যবহার করেছিলাম অর্জুন সিংকে। তৃণমূল কংগ্রেস, আমি দায়িত্ব নিয়ে বলি।
সেইখানে অর্জুন সিং এর কাছে হেরে যাওয়ার পর আপনাদের যে এই নাকে কান্না আর ওই কারোর আজকের দিনে তৃণমূলীরা 10 বছর আপনারা শাসনে নেই, তাতে আপনারা 32 বছরের ইতিহাস ভুলে যাবেন, তৃণমূল কংগ্রেসের একটি লোক আপনাদের ইতিহাস ভুলতে দেবে না। এবার আমি আপনাকে এবছর আপনার পার্থ ভৌমিক এবং অর্জুন সিং দুজনেই কিন্তু নমিনেশন পাওয়ার পরে, মানে যখন নাম ঘোষণা হয়েছে তারপরে কিন্তু তরিতোপদের বাড়িতে দুজনেই পালা করে গেছেন, দুজনেই কিন্তু তরিতোপদের কাছে পালা করে গেছে, অন্য কোনো রাজনৈতিক নেতার বাড়িতে যাননি কিন্তু। একদম মানছি, উনি কিন্তু ব্যারাকপুরের দীর্ঘদিনের সাংসদ, তিনি আজকে সিস্টেমের মধ্যে নেই। সেই সিস্টেমের মধ্যে না থাকার জন্য যদি আজকের দিনের বর্তমান অবস্থায় তিনি প্রবীণ, তাকে সম্মান জানানোটা যদি অন্যায় হয়ে থাকে কারোর, তাহলে অন্যায়। দুজনেই গেছে, ওখানে দুজন না, ওখানে আরো যিনি বাম প্রার্থী কিংবা কংগ্রেসের প্রার্থী আছে তিনিও যদি যেতেন তাহলেও আমি খুশি হতাম। তিনি যাই করুন, তিনি যা অপরাধ করুন, উত্তরটা দিলেন না, রাজনৈতিক দলের পক্ষের জন্য করেছেন। আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। যে আমার যে প্রশ্নটা ছিল, যে আপনি বললেন সত্যি কথাটা সত্যিভাবে বলা উচিত, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে, এটা সত্যি না মিথ্যে সেটা পরিষ্কারভাবে বলে দিন। এবার আমি বলে দিই, যে দুর্নীতির কথা উঠেছে সেই দুর্নীতিতে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর এই প্রশ্নের উত্তর দিয়েছে। গরু পাচার হয়, গরু পাচার কি বিহার থেকে পশ্চিমবাংলায় হয় নাকি? এটাকে গরু পাচার বলা হয়? গরু পাচার তখনই বলা হয় যখন এক দেশ থেকে অন্য দেশে, একটা শৃঙ্খলায়িত দেশ থেকে অন্য দেশে পাচার করা হয়। তার মানে পশ্চিমবাংলার যেহেতু বর্ডার বাংলাদেশের সঙ্গে, তাহলে বাংলাদেশে যদি পাঠানো হয় তবে সেটাকে গরু পাচার বলা হয়। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের যে বর্ডারের নিয়ম ছিল, বর্ডার থেকে 12 কিলোমিটার পর্যন্ত ছিল বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে, তারা যে কোনো কিছু এনকোয়ারি করতে পারতো, তারা যে কোনো পদ্ধতির তাদের ব্যবস্থা নিতে পারতো। আজকের দিনে সেটা 50 কিলোমিটার করা হয়েছে। আজকের দিনেও অমিত শাহ জয় শাহর কাছে টাকা পৌঁছচ্ছে কি করে? গরু পাচারে। আজকের দিনেও গরু পাচার হচ্ছে কি করে? আজকের দিনও। তার মানে তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করার জন্য কয়লা পাচার, কয়লা তো গরু নয়, ছোট প্রাণ, ছোট জিনিস, কয়লাটা পাচার হচ্ছে কি করে? আসানসোল থেকে কয়লা পাচার তো হচ্ছে না, আসানসোল থেকে তো মূল কয়লা উত্তোলন হচ্ছে, সেটা কয়লা পাচার হচ্ছে। তার জন্য অনুব্রত মণ্ডল কয়লা তুলছে, আমার দলের নেতারা কয়লা তুলছে, আমার দলের নেতারা কয়লা নিয়ে গিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, আর বর্ডার সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে লেমন চুষছে। এই নাটকীয়তা, এই ন্যারেটিভ, এই বাংলাকে কলঙ্কিত করার জন্য যে ব্যবস্থা, এই বাংলার অর্থনৈতিকভাবে তাকে ধাক্কা দেওয়ার জন্য যে ব্যবস্থা তৈরি করেছে, এইটাকে ন্যারেটিভ হিসেবে ব্যবহার করে বাংলাকে ছোট দেখানোর চেষ্টা চলেছে। এবং যদি শিক্ষক দুর্নীতির কথা বলেন, আমি অনুরাধা পদুটুন্ডু, যিনি এক সময় সিপিএম এর জেলা কমিটির সদস্য ছিলেন, তার বক্তব্য শুনে নিন। তিনি সমস্ত প্রেস মিডিয়াকে সামনে রেখে বাম জামানায় কিভাবে দুর্নীতি হতো কিংবা যে পদ্ধতিতে ছাত্র শিক্ষক নিয়োগ হতো সেই সব বাবুর কাছে যাব। প্রদীপ বাবু, আমি আপনার যে প্রশ্নগুলো তার উত্তর অবশ্যই শুনবো। তার আগে আমি একটু অনুবাবুর কাছে যাব। যে উনি বারবার করে যে অভিযোগ করলেন, প্রথম অভিযোগটা ওনার ছিল যে বিজেপি যে নীতিটা নিয়েছে, যে সারা দেশে বিরোধী শূন্য করার একটা প্রবণতা। দ্বিতীয়, আজকে গরু পাচার নিয়ে যে অভিযোগটা বারবার উঠছে শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে, আজকে তাদের প্রতিনিধি তিনি পরিষ্কার বলছেন যে এই গরু পাচার যে বর্ডার দিয়ে হয়, অর্থাৎ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে যায়, সেক্ষেত্রে বিএসএফ এখানে পাহারা থাকার কথা এবং তাদের আজকে 50 কিলোমিটার রেডিয়াসে তাদের আজকে দায়িত্ব পড়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে টাকা ওঠে এবং সেই টাকা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পর্যন্ত এবং সেটা উপর লেভেল পর্যন্ত পৌঁছায়। এর কি উত্তর দেবেন? আমি ওনার কথার গণিত স্তূপ তো শুনলাম, আমাকে একটু সময় দেবেন, ঠিক আছে? ওনাকে একটু আয়না দেখানোর দরকার আছে, ঠিক আছে? উনি পঞ্চায়েত ইলেকশনে বলছেন আমরা 45% সফল হয়েছি। কত লোক মারা গেছে পঞ্চায়েত ইলেকশনে? 45 জনের বেশি। স্বাধীন ভারতবর্ষে কোন রাজ্যে স্বাধীনতার পর থেকে আজ অব্দি 55টা পোস্টপোল ভায়োলেন্সের কেস সিবিআই করছে, যেটা কোর্ট মনিটর। তারপরেও এনাদের লজ্জা নেই, এনারা টিভিতে এসে বড় বড় কথা বলছেন। ইন্দ্রা বিজেপিকে 4%-এর পার্টি বললেন, ওনার
আঞ্চলিক দল তার সর্বভারতীয় সভাপতি, উনি তার একজন মুখপাত্র, উনি শুনে রাখুন, উনি খুব কান খুলে শুনে রাখুন যে ভোটটা হচ্ছে এটা লোকসভা ভোট। সেই লোকসভা ভোটে ওনার দলের পার্সেন্টেজ হচ্ছে, আরে আপনার তো ধৈর্যই নেই শোনার, আপনি অনেক কথা বলেছেন, চুপচাপ বলে শুনেছি, এবার কথাটা শুনুন। হ্যাঁ, এবারে কথাটা শুনুন আপনি, এবারে কথাটা শুনুন আপনি, আরে অনেক বলেছেন, শুনে নিন এবার। আচ্ছা আমরা এক এক করে প্রতিবন্ধী অঞ্চলের কাছে আসবো। আরে এত উত্তেজিত কেন আপনি? অনেক বলেছেন তো, শুনে নিন না, এত উত্তেজিত কেন? উত্তেজনা কেন এত? এত উত্তেজনা কেন? আমি তো বুঝতে পারছি আমরা না। এক এক করে শুনবো, এক এক করে শুনবো। শুনে নিন, শুনে নিন। প্রদীপবাবু আপনি বলে নিন। আচ্ছা আপনি একটু আগে না সরকার টাকার জ্ঞান দিচ্ছিলেন, সহনশীল, এটা তার নমুনা, এই আপনার সহনশীলতার নমুনা। সর্বভারতীয় ভোট, আপনি প্রদীপবাবু আমি আপনার কাছে আসবো, উনার বলার পরে অবশ্যই আসবো, উনার বলার পরে আপনি শুনে নিন কি বলতে চাইছেন, বলুন। আমি আপনার কাউন্টারে যাবো। ওনার দল, এটা সর্বভারতীয় ভোট, লোকসভা লড়ছে কটা আসনে, ওনার দলের ভোট পার্সেন্ট হচ্ছে গতবারের ইলেকশনে ছিল 4.01। আমি জানি না উনি মাঝখানে 4%-এর গল্পটা যেটা বলছিলেন সেটা ওনার নিজের দলের পার্সেন্টেজ কিনা, সেটা নিয়েও ব্যাপার রয়েছে। আচ্ছা, এইবার আসি ওনাদের দুর্নীতি প্রসঙ্গে। রাস্তাঘাটে, ট্রামে, বাসে, যেখানে যান, তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ির লোকজনেরা বলছে, আমরা তো মাঠে ঘাটে থাকি, নেতার বাড়ির লোকজনেরা বলছে এই চোরেদের পার্টিটা করো। আপনি লাস্ট 2 বছর টেলিভিশনকে আমরা নিয়ন্ত্রণ করি, বিভিন্ন যে মিডিয়াকে আমরা নিয়ন্ত্রণ করি, যে কোনো চ্যানেল বিগত 2 বছর ধরে ফলো করুন, সকাল সন্ধে খবর চালালে কি আজকে এর দুর্নীতি, কালকে তার দুর্নীতি, পরশু আরেকজনের দুর্নীতি। একজন মহিলার 60 একজন মন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে 52 কোটি টাকা উদ্ধার হচ্ছে, আর উনি এখানে বসে আমাদের অমৃত বচন শোনাচ্ছেন। এবার আসছি ওনার ওই গণতন্ত্র নেই সারা ভারতবর্ষে, সেটার কথা। উনি জানি না গুজরাটে ভোটে দাঁড়াবেন কিনা, গুজরাট চলে গেলেন, সেখানকার কংগ্রেস প্রার্থী নিজে নমিনেশন প্রত্যাহার করে নিয়েছে। পুরীতে যে প্রার্থী, শুনে রাখুন, ডাইরেক্ট স্টেটমেন্ট দিচ্ছে কংগ্রেস পার্টি টাকা দিচ্ছে না, তার জন্য নমিনেশন উইথড্র করেছে। আর পুরীতে তো বিজেডির সরকার, কংগ্রেস তো ওখানে কোনো প্লেয়ারই না, তার নমিনেশন উইথড্র করে কি হবে? মেন লড়াই তো পুরীতে বিজেডির সাথে মেন লড়াই। তা উনি যদি প্রত্যাহার করেন কংগ্রেস প্রার্থী, তাতে আমাদের কি? তাকে জোর চাপ দেওয়া হয়েছে, তিনি নিজে বলেননি, তাকে চাপ দেওয়া হয়েছে, উনি এখান থেকে বসে পুরীর গল্প শোনাচ্ছেন। আর একটা আমি ওনাকে তথ্য দিয়ে দিই, যেটা আপনারা সামনে আনতেন না। এই যে নমিনেশন বাতিল না, এই ধরনের ঘটনা নতুন না। 2009-এর ইলেকশনে চলে যান, যখন কংগ্রেস ক্ষমতায়, বিদিশা কেন্দ্র, সুষমা স্বরাজ, তার বিরুদ্ধে যে কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন, তার নমিনেশন এইভাবে ক্যান্সেল হয়েছিল, সেটা ছিল কংগ্রেস আমল। আর সবাই জানে মধ্যপ্রদেশের লড়াই হচ্ছে বিজেপি আর কংগ্রেসের মধ্যে, মানে কংগ্রেসের নমিনেশন যদি না থাকে তাহলে যেখানে অলমোস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায়, কারণ অন্য কোনো দল সেভাবে লড়ে না, ডাইরেক্ট ফাইট। তা উনি, আর তারপর এলেন বিএসএফ এর কথায়, ওনাকে যে প্রশ্নগুলো করা হলো, ওনার যে দোষ, উনি এমন করলেন যেন পশ্চিমবঙ্গটাতে ওনারা কোনো ক্ষমতায় নেই, যা করছি আমরা করছি, কোনো বিষয় নাই। আর গরু পাচার তো প্রচুর কমেছে, নিশ্চিতভাবে 100% এখনো কমেনি অবশ্য, কিন্তু ম্যাক্সিমামটাই কমে গেছে। আর ওনাদের গায়ে এত। আপনার কাছে একটা প্রশ্ন আছে, আজকে কয়লা পাচার নিয়ে যত কথা উঠছে, প্রচুর কথা উঠেছে, দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে কয়লা পাচার। 2019-এর আগে অমিত শাহ এসে আসানসোলে দাঁড়িয়ে লালার নাম বলেছিল, অর্থাৎ লালা হলো বিখ্যাত কয়লা মাফিয়া, তার ভালো নাম হলো অনুপ মাঝি, সেই সঙ্গে জয়দেব খার নামও ছিল। কিন্তু এইবার আশ্চর্যজনকভাবে দেখা গেল যে অমিত শাহকে রিসিভ করতে বিমানবন্দরে গেছে সেই জয়দেব খান, যে জয়দেব খান আসানসোলের ত্রাস বলা হয় এবং আসানসোলের বিখ্যাত কোল মাফিয়া বলা হয়, যেটা 2019 সালে অমিত শাহ নিজে বলেছিল এই কোল মাফিয়ার কথা। আজকে তাকে রিসিভ করছে, এটাই বা মানুষ ভালো চোখে দেখবে? এবার আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে, দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরাও জড়িত ছিল কোল ইন্ডিয়া, তাদের অনেকেরই শাস্তি হয়েছে। সিআইএসএফ এর কমান্ডার গ্রেপ্তার হয়েছে, দুজন কমান্ডার গ্রেপ্তার হয়েছে। যেমন এই গরু পাচারের যে বিষয়টা, সেখানে বিএসএফ এর কমান্ডার অ্যারেস্ট হয়েছে। বিষয়টা বুঝেছেন? মানে যদি কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারী বা কিছু করে, জিরো টলারেন্স নীতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি কিন্তু একবারও বলিনি যে পশ্চিমবঙ্গ পুলিশের সবাই খারাপ আর বিএসএফ সবাই মহান পুরুষ, কথা কিন্তু কেউ বলেনি। যে দুর্নীতি করবে, যে দুর্নীতিতে সাহায্য করবে, তাকেই অ্যারেস্ট করতে হবে।
এবং জিরো টলারেন্স নীতি নিয়ে চলতে হবে, সেটাই চলে। এইবার আপনি আসলেন জিরো অমিত শাহ যে টলারেন্স বিষয়টা, যদি হয় জয়দেব না, খা না, তো না, না, রেপুটেড। আমি ওই বিষয়ে আসছি। দেখুন বিষয়টা আমার আপনার মুখ দিয়ে আমি শুনলাম বিষয়টা, ঠিক আছে, তো আমার বিষয়টা ভালোভাবে জানা নেই যে কে রিসিভ করেছে, কি ব্যাপার। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে যে কোনো কোল মাফিয়া গিয়ে রিসিভ করছে, এটা নিশ্চিতভাবে নিন্দনীয় বিষয়। পার্টি উচ্চতর নেতৃত্ব নিশ্চয়ই ব্যবস্থা নেবে যদি এরকম ভাবে হয়ে থাকে। কার দেখুন একজন আসছেন, উনি তো আর জয়দেব খাকে ডাইরেক্ট চেনেন না। এবার যদি উনি মাফিয়া হয়ে থাকেন, আমি জানি না জয়দেব খা মাফিয়া, অবশ্যই এটা নিয়ে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। প্রথম শুনলাম, আমি জানি না এই বিষয়ে। কোন দলকে স্বচ্ছভাবে থাকতে গেলে অবশ্যই এই বিষয়টা তবে গুরুত্ব সহকারে দেখা উচিত। আমাদের মোদী সরকার যেটা আছে আজকে 10 বছর পরেও, ঠিক আছে, ওনাদের তো 10 বছর 12 বছর পেরোতে না পেরোতে দুর্নীতির এমন কোন পৃথিবীতে দুর্নীতি নেই যা ওনাদের এগেনস্টে বলা হচ্ছে না। ওনাদের আমলে কারা চালাচ্ছেন? সন্দেশখালীতে শেখ শাহজাহান। আর দেখলেন তো সবার আগে লাপাতে লাপাতে ওনাদের সর্বভারতীয় সভাপতি আঞ্চলিক দলে, তিনি লাফিয়ে এসে কাকে ডিপেন্ড করলেন? শেখ শাহজাহান। কারণ কি? এই ভাইপো, এই তোলাবাজ ভাইপো, এই কয়লা ভাইপো, এদের সাম্রাজ্যটা চালায় কারা? ওই সন্দেশখালীতে শেখ শাহজাহান, ওনার ফলতায় জাহাঙ্গীর শেখ, মানে একটা পশ্চিম বাংলাদেশ বানিয়ে এখানে একটা মোগল সাম্রাজ্যের গোড়াপত্তন করা। দুজনের বক্তব্য শুনে আমি অবশ্যই প্রদীপ বাবুর কাছে যাব। আমি তার আগে একটু আহমেদ আলী খানের কাছে যাব, এবং উনি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছেন। শুনুন, প্রথম কথা হচ্ছে যে গণতন্ত্র 34 বছরে না থাকলে জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালিত ছিল, বিভিন্ন পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের কথা বলছি, অসংখ্য বিরোধীদের দখলে ছিল। তাহলে থাকলো কি? 2008 সালে অসংখ্য জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে বিরোধীদের তাহলে থাকতো কি করে? আপনারা জানেন যে 2018 সালে মাননীয় মুখ্যমন্ত্রী অন ক্যামেরা মিটিংয়ে তিনি বলছেন তার দলের নেতা, মন্ত্রী, কর্মী থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের কাছে বলছেন, বার্তা দিচ্ছেন যে 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য করতে হবে, এবং বিরোধী শূন্য যে পঞ্চায়েত করতে পারবে এমনি নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত টাকা যা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত পাবে তাদের আলাদাভাবে 5 কোটি টাকা দেয়া হবে 2018 সালে। এই আপনার উত্তর 24 পরগনায় বিরোধীরা দুটো পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, আমডাঙ্গা ব্লকের মধ্যে তারাবেড়িয়া এবং বোদাই, না করতে দিল না, সেখানে খুন খারাপি করে দিল, এবং 5 বছর বোর্ড গঠন করতে দিল না, হাইকোর্টে গিয়ে বাধা দিল, খুন খারাপির মধ্য দিয়ে বন্ধ করলো বোর্ড নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের বোর্ড গঠন হলো না, এবং সেখানে 5 বছর বিডিওকে দিয়ে চালালো। এর নাম গণতন্ত্র নাকি? আর গণতন্ত্রের কথা বলছেন, আজকে অনুব্রত জেলে রয়েছে, তা কি হয়েছে? আপনার জটিলেশ্বর মণ্ডল সে কি বলছে? অনুব্রত মণ্ডলের কি হয় আমি জানি না, তিনি তো কিছুদিন আগে অন ক্যামেরা বলছে, জনগণকে উদ্দেশ্য করে বলছে যে কেন্দ্রীয় বাহিনী থাকলে কি হবে, তোমরা ভোটের আগে বিরোধীদের বাড়ি বাড়ি যাবে, কানে কানে গিয়ে বলে আসবে ভোটের দিন তোমার বেরোতে হবে না, ভোট তোমার দিতে হবে না, আর যদি কথা না শোনো তোমার হাত কেটে দেবো, পা কেটে দেবো। অসংখ্য বলতে পারি। লাভলি মৈত্র সোনারপুরের তার কর্মী মিটিংয়ে বলছে, আমি টিভি মিডিয়া আপনাদের মাধ্যমে দেখেছি, লাভলি মৈত্র বলছে দল থাকলে রোজগার থাকবে, দল না থাকলে রোজগার থাকবে না। ঠিকই বলেছে তো। মমতা ব্যানার্জি নজরুল মঞ্চে ভাইরাল হয়ে গেছে, সবাই জানে, উনিও জানেন, প্রদীপবাবুও জানে, সেখানে তার নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের ডেকে বলেছিলেন নজরুল মঞ্চে যে তোমরা দুর্নীতি করো, কাটমানি খাও, তোলাবাজি করো, যা কিছু করো, সিন্ডিকেটের ব্যবসা করো, তোমাদের 25 আর কালীঘাটে 75 পাঠাতে হবে। আর উনি বলছেন কি প্রমাণ? আপনি লিভস অ্যান্ড বাউন্ডস, এই যে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে রয়েছে, কে? সে একজন কর্মচারী। লিভস অ্যান্ড বাউন্ডসের মালিক কে? অভিষেক ব্যানার্জি এবং তার মা বাবা, তারা কিন্তু জেলে নেই। এটা হচ্ছে সেট আপ হয়েছে, সেট আপ মানে ওর মধ্যে সেটিং করে নিয়েছে যে আমরা বাবা থাকবো, এখানে আসন ভাগাভাগি হচ্ছে, সুতরাং কোনো অসুবিধে নেই। আর একটা কথা বলছি, মমতা ব্যানার্জি এখনো বলে বেড়াচ্ছেন আমার মুখ দেখে ভোট দিন। 2021 সালে বলেছিল 294টা আমাকে দেখে ভোট দিন। তাহলে এই যে আপনার এই চাকরি বিক্রি করার যে কোটি কোটি টাকা, যা 50 কোটি টাকা ওনার বান্ধবী আর ওনার থেকে পাওয়া গেল, তাহলে এখন পার্থ চট্টোপাধ্যায় জেলে। তাহলে পার্থ চট্টোপাধ্যায় মানে মমতা ব্যানার্জি জেলে, আপনার এই যে খাদ্যমন্ত্রী আজকে জেলে। তাহলে 294 যদি সব মমতা ব্যানার্জি হয়,
তাহলে বালুবাবু মানে জ্যোতিপ্রিয় মল্লিক ওটা মমতা ব্যানার্জি। এমএলএ ছাদ থেকে লাফ মেরে পালিয়ে যাচ্ছে, সিবিআই যখন তার বাড়িতে গেছে রেড করতে, তাহলে ওই যে পাঁচিল চোখকে যে এমএলএ পালাচ্ছিল তাকে ধরে এখন জেলে রেখেছে, ওটাও তাহলে মমতা ব্যানার্জি। আসল কথা হচ্ছে যে আমি বারবার বলতে চাই যে আর বিজেপি তার কয়লা চুরি করার দরকার কি? গরু পাচার উনি যেটা বলছেন প্রদীপবাবু, এইসব ছোটখাটো করার দরকার নেই, সে তো পুকুর চুরি করছে। ধরুন আজকে করোনার টাইমে পিএম কেয়ারের টাকা যেখানে কোটি হাজার হাজার কোটি টাকা পড়লো মানুষকে বাঁচাবার জন্য, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সিনেমা আর্টিস্ট সেখানে টাকা দিল, বললো তার অডিট হবে না। কেন অডিট হবে না? সেই টাকা 8-9 হাজার 24 হাজার কোটি টাকার মধ্যে 8-9 হাজার কোটি টাকার কিছু মানে অ্যাপারেটাস কিনেছিল আপনার স্বাস্থ্য কেন্দ্রের জন্য, বাকি টাকাটা সব ঝেড়ে দিল। আপনার এই যে নির্বাচনী বন্ড, রিজার্ভ ব্যাংক কি বলেছিল যে নির্বাচনী বন্ড মানেই হচ্ছে আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি হবে, তাই হলো তো হাজার হাজার কোটি টাকা। তার মধ্যে আপনার প্রদীপবাবুও আছেন, সেখানে আপনার 1610 কোটি টাকা দ্বিতীয় পজিশনে আছে এই নির্বাচনী বন্ড, যা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। আপনাকে বলতে চাই কেন গরু পাচার করতে যাবে? আপনার মনমোহন সিংয়ের আমলে, আমি বলতে দিন, মনমোহন সিংয়ের আমলে আপনার একটা রাফালে যুদ্ধ বিমান 423 কোটি টাকায় রফা করেছিল, আর নরেন্দ্র মোদী এসে ক্ষমতায়, বিজেপি সরকার এসে 1,500 টাকায় সেই রাফালে যুদ্ধ বিমান কিনলো। আজকে দেখুন জমি বিক্রি করতে গেলে জমির মালিকের কাছে দালাল গিয়ে বলে কত টাকা, বলে 1 কাঠা জমির দাম আমার 2 লাখ টাকা, দালাল বলে ওর উপরে যা হবে আমার। আজকে আম্বানিকে দিল বরাত, আম্বানি কি যুদ্ধাস্ত্রের কারখানা আছে? তাকে দিল, অর্থাৎ এর মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা আজকে বিজেপিও আজকে এই সমস্ত রোজগার করেছে, তার দল পেয়েছে। কি বলেছে? 14,000 কোটি টাকা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ঝেড়ে নিয়ে নীরব মোদী লন্ডনে পালিয়ে রয়েছে, সে তো বলেছে যে আমি 14,000 কোটি টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মেরে এনেছি, ঠিক, কিন্তু আমি শতকরা 32 টাকা নিয়েছি, বাকি সব বিজেপি নেতা মন্ত্রীদের দিয়ে এসছি। মানে এখানে চুরি হচ্ছে আর দেশে যারা রয়েছে তারা ডাকাতি করছে। স্বাভাবিকভাবেই এ বলে আমারে দেখ, ও বলে আমার। আমি প্রদীপবাবুর কাছে যাব এই সমস্ত বিষয় নিয়ে, কিন্তু তার আগে একটু দেখে নেব সকাল থেকে যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছে তারা সকাল থেকে তাদের কি কি বক্তব্য পেশ করেছেন। এক ঝলক আমি পরপর একটু দেখে নেব। আমি অধীর চৌধুরী এবং সেই সঙ্গে হুমায়ুন কবির তারা কি বলেছেন। অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু সকাল থেকেই পরিষ্কারভাবে অভিযোগ, বিভিন্ন ধরনের অভিযোগ তুলেছেন, এবং কৃষ্ণনগরের যিনি আছেন SM সাদি বামেদের ক্যান্ডিডেট, তিনি তৃণমূলের বিরুদ্ধে বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ করেছেন। পুরো সবার পরপর আমি একটু বক্তব্যগুলো শুনে নিতে চাই, প্রত্যেকটা ক্যান্ডিডেট তারা কি কি বলেছেন। দেখুন, এটা তো বদমাইশি করছে। তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে, যেটা কোনোদিন হয়নি, সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে। মোদিজি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে, এটা ওয়েল এস্টাবলিশড, সবাই জানে। বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে, কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে, দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদির জন্য তার নাকি গর্ব হয়। তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কিনা, সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে কিনা, সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কিনা, এমন কোনো কথা জানা যায়নি। এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো, হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও। টিএমসি পার্টির প্রচার, মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দিও আর ভাইকে ভোট দাও, এখানে এই জিনিস ছিল না, এটা তৈরি করার চেষ্টা করছে। আর হিন্দুদেরকে বলছে পাঠান এবার হারবে, তোমরা হিন্দুরা সব একটা হয়ে বিজেপিকে ভোট দাও। এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না, বহরমপুর তো হবেই না। এখানে তৃণমূলের সন্ত্রাস, তৃণমূলের বুথ রিগিং, তৃণমূলের বুথ ক্যাপচারিং, ফেক ভোটিং, এগুলো আমাদের কাছে সবথেকে বড়, এগুলোকে আমাদের চিন্তার মধ্যে রাখতে হয়, এগুলোর মোকাবেলা করতে হয়। কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই, কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে। আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে, আমার লড়াই না নির্মল শাহর বিরুদ্ধে, আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদির, তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে। আমাদের লড়াই বাংলার সন্ত্রাস, বাংলার অত্যাচার, বাংলার দুর্নীতির বিরুদ্ধে। সমাজগতভাবে তারা বলছে ইউসুফ পাঠান যেহেতু মুসলিম, ইউসুফ পাঠানের হয়ে তৃণমূলের কোনো এজেন্ট বসতে দেবে না। কিন্তু ইউসুফ পাঠানের নেত্রী যে হিন্দু মমতা ব্যানার্জি, তার নেতা যে অভিষেক ব্যানার্জি, সেটা তারা ভুলেই গিয়েছে, সেটা তারা
চেপে রাখতে চাইছে। তারা বলছে ইউসুফ পাঠান মুসলিম, তাই তো আমরাও বলছি যে 1952 সাল থেকে বহরমপুর লোকসভায় ত্রিদীপ চৌধুরী, ননীগোপাল ভট্টাচার্য, অতীশ সিনহা, প্রমথেশ মুখার্জি, অধীর চৌধুরী 25 বছরে সবাই হিন্দু এমপি হওয়ার শখ আছে, আর 63% মুসলিম ভোটার নিয়ে মুসলিমদের কেউ এমপি হতে পারবে না। এটা ভারতবর্ষের কোন সংবিধানে আমরা বসবাস করছি? কাজেই হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য তারা বলছে বসতে দেবে না। না দেখ, আমাদের যথেষ্ট স্ট্রেংথ আছে, ভোট আছে, পার্সেন্টেজের দিক থেকে অনেক আগিয়ে আছি। তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করব। ইউসুফ পাঠানকে 90% মুসলিম ভোট দিয়ে 2.5 লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো। এ পর্যন্ত বাইরে কিছু ঝামেলা থাকলেও ভোট পিসফুল হচ্ছে। মোটামুটি এজেন্টও আমাদের প্রায় 100%, অর্থাৎ 98% বুথে পোলিং আমাদের এজেন্ট বসেছে, নির্বিঘ্নে ভোট হচ্ছে। তাই আমি নিশ্চিত বলতে পারি যে সারা ভারতবর্ষে যেমন মোদী সরকার 400 পার, এখানেও রানাঘাট লোকসভা 4 লাখ পার হচ্ছেই। রানাঘাট লোকসভাতে বিজেপি যে নোংরা খেলাটা শুরু করেছে এবং একটা নোংরা ব্যভিচারী, মেয়েবাজ, ধান্দাবাজ, দালাল, একটা বিকৃত কৃমি জগন্নাথ সরকার, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এরা সারা লোকসভা জুড়ে একটা তাণ্ডব, একটা নোংরামো করতে পারে। সেই জন্য সারাদিন আমাকে সমস্ত লোকসভা জুড়ে আমাকে এবং এজেন্টকে ঢুকতে হবে। বররা কাকরতলা এখানে কয়েকটা বুথে আমাদের কর্মী যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ। আর সিউড়ি শহরে 78 নম্বর বুথ, সেখানে মারামারি হয়েছে। আমাদের পোলিং এজেন্ট যারা ছিল তাদেরকে পোলিং বুথ থেকে মেরে বার করে দেওয়া হয়েছে, আমরা কমপ্লেন করেছি। দেখুন, এটা তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল এইভাবে ভোটে জিততে চাইছে, কারণ তৃণমূলের জনভিত্তি শেষ হয়ে গেছে। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখন মানুষ যাতে ভোট না দিতে পারে, সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রের দিকে না যায় ভয় পেয়ে, সেই জন্য তৃণমূল কিছুটা সন্ত্রাস করছে। কিন্তু এই সন্ত্রাসের জবাব সাধারণ মানুষরা দেবে, ভোটাররা দেবে। অনেক ভায়োলেন্সের খবর আসছে, যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি, স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউআরটিকেও জানিয়েছি। এখন মূলত কোথায় কোথায় বেরোবেন প্রথম? আমার তো ইচ্ছে সব জায়গায় যাওয়া, তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি। তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না, সেখানে তো ডেফিনেটলি যাব। আমরা প্রত্যেকজন ক্যান্ডিডেট তাদের বক্তব্যটা শুনলাম এবং কেউ অভিযোগ করেছেন, কেউ বিভিন্ন জায়গায় ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন, কেউ বিজেপি এবং মূলত অধীর চৌধুরী তিনি যে বিষয়টা বলেছেন সেটা হলো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তার লড়াইটা, এবং তার লড়াইটা ক্যান্ডিডেটের বিরুদ্ধে নয়, সেক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের পার্থক্যের কারণেই তার এই লড়াই। আমি প্রদীপবাবুর কাছে যে বিষয়টা নিয়ে যাব, প্রথমে যে আলোচনা হচ্ছিল এবং সেখানে অনুপবাবু এবং আহমেদ আলী খান যে অভিযোগটা বারবার করে করছিলেন, যে আহমেদ আলী খান পরিষ্কার বলল যে তৃণমূল এখানে চুরি করছে আর দেশে বিজেপি ডাকাতি করছে, এবং তার ফল কিন্তু সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা আমার দুর্ভাগ্য যে আমি যাদের সঙ্গে প্যানেলে বসেছি তারা মানুষের সামনে ভুল তথ্য পরিবেশন করছে। কিরকম? আজকে বিজেপির প্রতিনিধি বললেন যে 55 পোস্টপোল ভায়োলেন্সের জন্য 55 জন মারা গেছে। সেই 55 জনের মধ্যে অধিক সংখ্যক মানুষ তৃণমূল কংগ্রেস কর্মী। সেটা নিয়ে নাকি কোর্টে লড়াই চলছে, ওনারা লড়াই করছে। আমি ওনাদের এক নেত্রীর কথা বলি, নির্বিঘ্নে ভোট করার দায়িত্ব তো তৃণমূলের। বলতে দিন ওনাকে। এবার সর্বভারতীয় নেত্রীর কথা বলি। তার কথা অনুযায়ী ভারতবর্ষের দেশটা তৈরি হয়েছে 2014 পর। তার কথা অনুযায়ী বিষ্ণুর অবতার হলেন যিনি প্রধানমন্ত্রী। সেটা যদি ধরে নেওয়া হয়, সমস্ত কিছু তৈরি হয়েছে 2014 পর থেকে। যেমন ধরে নাও যা যা সাপোর্ট তো তৈরি হয়েছে 2000 পর থেকে, 2014 পর থেকে। যেমন যিনি সিপিএম এর প্রতিনিধি আছেন তিনিও জন্মগ্রহণ করেছেন 2014 পর। 2014 পর আমি জন্মেছি এবং তুমিও জন্মেছ।
মানে 2014 পরেই হিন্দুত্ব এবং ভারতবর্ষের উত্থান, মানে ভারতবর্ষ তৈরি হয়েছে। এইরকম যাদের মানসিকতা, তার কাছে যারা 2014 পর সবকিছু দেখতে শিখেছে, চোখ ফুটেছে, সে 2008 সালের পঞ্চায়েত ভোটের তথ্য জানবে কি করে? সেখানে 83 জন মারা গেছিল। 83 জন তৃণমূল কংগ্রেস কর্মী ছিল, কোন লেফটের কংগ্রেস মানে বামফ্রন্টের কর্মী ছিল না, কোন বিজেপির কর্মী ছিল না। 2003 সালের পঞ্চায়েত ভোটের তা জানবে কি করে? যখন তৎকালীন বিজেপি সরকার ছিল, আমরা সেই সরকারের অংশ ছিলাম। তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্যকে, এল.কে. আডবাণীকে ডেকে শাসাতে হয়েছিল, তবে মাত্র আমরা 18% ভোট সংখ্যায় সিট দিতে পেরেছিলাম। না হলে আমরা 99% আসনে প্রার্থী পর্যন্ত দিতে পারিনি। বুদ্ধদেব বাবুকে দিল্লিতে ডেকে ধমকের পর আমরা মাত্র 18% দিতে গেছিলাম, সেখানে মারা গেছিল পোস্ট পোল প্রি পোল দুটো যদি মেলানো হয় তাহলে 142 জন তৃণমূল কংগ্রেস কর্মী। সেখানে বিজেপির লোক মারা যায়নি, সেখানে বামফ্রন্টের লোকও মারা যায়নি। আমাকে এটা বলতে হচ্ছে। অবাক লাগে কি জানো, সবাই এই যে বিজেপি, বাংলার বিজেপি যারা লাফাচ্ছে, বিরাট বড় বড় কথা বলছে, সবার জন্ম ওই নেত্রীর, বিজেপি নেত্রীর কথা অনুযায়ী 2014 পরে। এরা চোখ ফুটেছে রাজনীতিতে। আমি মানি যে যিনি বামফ্রন্টের প্রতিনিধি, তিনি দীর্ঘদিনের বামফ্রন্টের কাজ করেছেন। আমি তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করছি। আমার এগুলো দেখা, মাঠে গিয়ে এগুলোকে ঝেলা, এই সমস্ত সংগ্রামের মধ্যে দিয়ে আমরা তৈরি হয়েছি। আবার অবাক লাগলো, বামপন্থের প্রতিনিধি এখানে বসে যে মিথ্যাচারটা করলেন, বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কোনো একটি সভায় দাঁড়িয়ে এই কথা বলেছেন 75 আর 25। এটা যদি উনি আমায় দেখাতে পারেন, এটার রেফারেন্স, এটার একটা ক্লিপও যদি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার করিয়ে এটা দেখাতে পারেন, আমি তোমায় বলছি, আমি তোমায় বিশ্বজিৎ কথা দিচ্ছি, সারা জীবনে আমি আর রাজনীতি করব না। উনি দেখাতে পারবেন না। উনি যে কথাটা রেফারেন্স দিয়েছেন, তিনি সেই কথাটি কে বলেছিল সেটাও আমি বলে দিই। উনি শুধু শুধরে নেবেন। যদি আমি তৃণমূল কংগ্রেস হিসাবে যদি এই সত্যের ব্যাখ্যা মানুষের কাছে না রাখি, তাহলে ভুল হবে। সেটা বলেছিলেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আমাদের আইএনটিটিউসি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি দোলা সেন। সেই কথাটিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বসিয়ে দিলেন। এটা অত্যন্ত অন্যায়। এবং আমি বলি, যখন তুমি প্রশ্ন করলে, আমি নামটা তুলতে চাইনি, কিন্তু তুমি যখন বিজেপি প্রতিনিধিকে জিজ্ঞেস করলে যে নামটা দিয়ে যে উনি অমিত শাহকে কি করে করছেন, ওনার জানা নেই অমিত শাহকে টাকা এখান থেকে, বাংলা থেকে অমিত শাহকে থ্রু জয় শাহ সিএবি হয়ে জয় শাহর কাছে টাকা পৌঁছচ্ছে, এগুলো কি মুক্ত হয়ে যাবে? এই সমস্ত মানুষগুলো আর কয়েকটা দিন অপেক্ষা করো, সব কটা জেলে যাবে, আর সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না। এখন অপেক্ষা করো। আমরা সমস্ত, তুমি কি মনে করছো কোভিডশিল্ড 17 টাকার আমি অবশ্যই আপনার কাছে আবার আসবো। আমি একটু অনুপদার কাছে যাব। তবে আপনার কথাটা ঠিক, আপনি যে কথাটা বলেছেন সেটা ঠিক। ওটা দোলা সেনের মুখের কথা ছিল এবং সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল এবং বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছিল। আপনি যেটা বলেছেন সেটা এক পক্ষে ঠিক এবং সেটা প্রকৃত কথা। এবং আমি অনুভবের কাছে যাব। এবার ওনাকে কিছু বলি আর কি। উনি তো বললেন, আমি কটা ফ্যাক্ট দিচ্ছি, উনি সেগুলো চ্যালেঞ্জ করতে পারলে করুন। 2023 জুলাই, 2023 জুলাইয়ে প্রকাশিত যে রিপোর্ট, ঠিক আছে, তাতে ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $1955 অ্যাভারেজ সারা ভারতবর্ষে। এবার স্টেট ওয়ারি কত? উনি তো কথায় কথায় গুজরাট করেন, তো পশ্চিমবঙ্গ হচ্ছে $1645, মানে যেটা ন্যাশনাল অ্যাভারেজ তার থেকে অনেক নিচে। গুজরাট কত? $3079। এটা আমি 2023 জুলাইয়ের যে রিপোর্ট সেটা বললাম, মানে অলমোস্ট ডাবল পশ্চিমবঙ্গ থেকে। তাতেও কিন্তু গুজরাট কিন্তু জিডিপির দিক দিয়ে, মানে পার ক্যাপিটা ইনকামের দিক দিয়ে খুব উপরের দিকে নেই, 10 নম্বরে রয়েছে। তাহলে তার আগে কর্ণাটক আছে, তামিলনাড়ু আছে, মহারাষ্ট্র আছে, গোয়া আছে, এই ধরনের রাজ্যগুলো আছে। মানে তাদের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এনাদের অবস্থা কি হবে? আচ্ছা, এইবার একটু আগে নীরব মোদী, মেহুল চোকসি, তারপর হচ্ছে বিজয় মাল্য, এই যে যাদের নাম নেওয়া হচ্ছে আর কি, আমি আহমেদ
কাকু বলেছেন, আমি ওনাকে একটা তথ্য রাখছিলাম। দিয়ে আহমেদ কাকু বললেন যে 13,000 কোটি টাকা। বিষয়টা হচ্ছে কি, নীরব মোদী না, নীরব মোদীর ক্ষেত্রে আপনি 13,000 কোটি টাকা বলেছেন, 14,000 কোটি, 14,000 কোটি, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট 2022 সালে, ওনাকে দেখিয়ে দিতে পারি, অ্যামাউন্টটা হচ্ছে 7,000 কোটি টাকা। আমাদের অবশ্যই 7,000 কোটি টাকা পিএনবির যে লসটা হয়েছে সেটা বলেছে। আচ্ছা, এখন অবধি এই 3 জনের থেকে কত প্রপার্টি অ্যাটাচ হয়েছে জানেন? যেটা পিএমএলএ বলি আমরা, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। হ্যাঁ, এই যে ইডিকে যে পিএমএল এর যে সংশোধনটা করে যে ইডির হাতে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে, তার কারণটা শুনে নিন আপনারা। 33,862 কোটি, টোটাল 83% সম্পত্তি সিজ করা হয়েছে। না না, টোটাল অ্যামাউন্ট আমি বলে দিচ্ছি, 33,862 কোটি টাকা এখান থেকে ফ্রিজ হয়েছে এদের থেকে। এখন না পেরে এরা ভেবেছিল যেটা কি হয়, বিদেশে পালিয়ে গেলাম, মনে হয় আগের দিনের যেরকম গভর্নমেন্টগুলো ছিল, ঠিক আছে, তাদেরকে একটু কিছু দিয়ে আমি একটা সেটিং করে নিই। কিন্তু যখন সব সম্পত্তি ধনে প্রাণে মারা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের এগেনস্টে, মোদির এগেনস্টে। আরে নীরব মোদির যে জুয়েলারি শপ, তার উদ্বোধনে গেছিলেন রাহুল গান্ধী, দোষ পড়ছে নরেন্দ্র মোদির উপরে। মোদি টাইটেল বলেই কি নরেন্দ্র মোদি আর নীরব মোদি এক হয়ে গেলেন নাকি? আচ্ছা, এইবার আমি আর একটা জিনিস, ঠিক আমি যেখানে বক্তব্য শেষ করেছিলাম, তারপরে আপনারা যে বাইট দেখালেন, দেখেন দুটো মিলে গেল। আমি হুমায়ুন কবিরের বাইটটার কথা বলছি। হুমায়ুন কবির জনসভাগুলোতে যা বলে চলেছে, এবং তার সাথে তৃণমূলের আরো 2-4 জন নেতা, আমি তো ওই ধরনের কথা বলিনি, বলছি না, বিজেপির কোন নেতা বলেছে পার্সেন্টেজ উল্লেখ করে করে, মানে কি আমরা 63%, এখানে সাংসদ হবে সংখ্যালঘু, কেন সংখ্যালঘু সব, এই ধরনের কথা কি বলা যায় না বলা উচিত? মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মুখে লাগামটা পরাচ্ছেন না কেন? আমি যে একটু আগে বললাম না, ঠিক ওই দেশভাগের যে ঘটনা ঘটেছিল, এই ধরনের কথাবার্তাগুলো বলে, ঠিক তার একটা গ্রাউন্ড প্রিপারেশন চলছে। এখন দেখুন, 40 সালে যখন প্রথম লাহোর প্রস্তাব এসেছিল, কংগ্রেসের বড় বড় নেতারা প্রকাণ্ড প্রকাণ্ড বই লিখে প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে পাকিস্তান হচ্ছে একটা মিথ, এটা কোনোদিন ভারতবর্ষে হবে না। 6 বছর যায়নি, 6 বছর বেরোয়নি, বড় বড় বইগুলো এখনো লাইব্রেরিতে সাজানো রয়েছে, মোটা মোটা বইগুলো। পাকিস্তান কিন্তু এই যে সেপারেটিস্ট মুভমেন্ট, এই তৃণমূল কংগ্রেসের আমলে সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কে দিয়ে বাংলাদেশের তৃণমূলের এই শেখ শাহজাহানের মতো নেতারা বাংলাদেশে কি জামাত ইসলামের সাথে মিটিং করে এসছে, হ্যাঁ, এখানকার নির্বাচনকে কিভাবে প্রভাবিত করতে হবে, আর উনি এখানে বসে গণতন্ত্রের কথা বলছেন। তো এইটার দিকে সবার নজর রাখা উচিত। আমি আসবো, আমি আরো বিষয় নিয়ে আমি প্রদীপদা আমি আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পরে ফিরে আসছি এবং ফিরে আসবো এই আলোচনা নিয়ে, এবং আপনারা দেখছেন সময় কলকাতা, সঙ্গে থাকুন।